অমরনাথ বাই সিস্টার নিবেদিতার শেষ অংশটুকু আমরা পড়ব। দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ এই তীর্থযাত্রার সমস্ত রীতিনীতি বা রিচুয়ালস স্বামীজি পালন করতেন বা মেনে চলতেন। এখানে রাইট শব্দের অর্থ হলো রিচুয়ালস বা রীতিনীতি। অ্যাজ হি কেম অ্যালং, তিনি যতটা এই তীর্থযাত্রার পথে এগিয়ে আসছেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, বিডস শব্দের অর্থ হলো পুঁথি। আমরা দেখতে পাই অনেক সময় ধর্মপ্রাণ মানুষেরা মালা জপে, যেটাকে বলা হয় তসবির, তো সেইটাকে বলছে বিডস। এবং হি হ্যাড টোল্ড হিজ বিডস মানে সে পুঁথি জপেছিল বা তিনি পুঁথি জপেছিলেন। কিপ ফাস্ট, উপবাস রাখতেন, আমরা দেখেছি একাদশী উপবাস রাখতেন। and bathed in the ice cold waters of 5 streams in succession, এবং স্নান করেছিলেন বরফের মতন ঠান্ডা জলে 5টা নদীতে পর পর। 5 streams, স্ট্রিম মানে হচ্ছে নদী, 5 streams মানে 5টা নদীতে স্নান করেছিলেন। ইন সাকসেশন মানে হচ্ছে পর পর, একটা একটা করে মোট 5টা নদীতে তিনি স্নান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের দ্বিতীয় দিনে নদীর নুড়ি পাথরগুলিকে পার করে। এই যে রিভার গ্র্যাভেলস মানে হচ্ছে নদীর বেড বা নদীর যে চলার পথ, সেখানে যে নুড়ি পাথরগুলি পড়ে থাকে সেগুলিকে বলা হয় গ্র্যাভেলস। তো সেই নুড়ি পাথরগুলি অতিক্রম করে সেকেন্ড দিনে এসে আমরা এই কথাটি জানতে পারছি যে তিনি এত কিছু করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার দ্য কেভ, যখন তিনি ওই গুহায় প্রবেশ করছেন, ইট সিম টু হিম, তার কাছে মনে হয়েছিল, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ হচ্ছে একটা ফ্রেজ, এটা শব্দ, এই অ্যাজ ইফ এর মানে হচ্ছে যেন। হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, শিব যেন তার সামনে প্রতীয়মান হয়ে উঠেছেন, দৃশ্যমান হয়ে উঠেছেন, মানে মহাদেব শিবকে তিনি যেন দেখতে পাচ্ছেন। amidst the buzzing swarming noise of the pilgrim crowd, amidst মানে মধ্যেখানে, কিসের মধ্যেখানে? বাজিং অ্যান্ড সোয়ার্মিং, বাজিং অর্থাৎ মৌমাছির যে শব্দটা, গুনগুন শব্দটাকে, সেটাকে বলা হয় বাজিং। সোয়ার্মিং নয়েজ মানে হই হট্টগোলের যে চিৎকার, সেটাকে বলা হয় সোয়ার্মিং। তাহলে পিলগ্রিম ক্রাউড অর্থাৎ, আমি আগেও বলেছি আবার বলছি যে যাত্রা, তীর্থযাত্রা সবসময় দল বেঁধে হয়, এককভাবে হয় না। তাই একদল মানুষ যখন একসঙ্গে একই পথে যায়, চেনা বা অচেনা, তারা কিন্তু একে অপরের সঙ্গে কথোপকথন করতে করতে যায়, এবং একসঙ্গে অনেকগুলো লোক জড়ো হলে সেখানে কিন্তু একটা নয়েজ তৈরি হবে, একটা হই হট্টগোল শোরগোল তৈরি হবে। সেই হই হট্টগোল শোরগোলকে এখানে বলা হয়েছে বাজিং অ্যান্ড সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড। এত কিছুর মধ্যেও, মানে এত হই হট্টগোল, এত শোরগোল, এত শব্দের মাঝেও, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, মাথার উপরে পায়রাগুলোর পাখার ফরফরানি শব্দ, ফ্লাটারিং, পাখনাগুলোকে ফরফর করে ওড়াচ্ছে। পিজিয়ন্স কি পাখি? পিজিয়ন্স যদি পায়রা। যদি কোশ্চেন আসে যে এই টেক্সটের মধ্যে কোন পাখির নাম উল্লেখ আছে, অ্যান্সার হবে পিজিয়ন্স। এত কিছুর মধ্যেও হি নেল্ট, তিনি নতজানু হয়েছিলেন, অর্থাৎ হাঁটু গেড়ে প্রণাম করেছিলেন। অ্যান্ড প্রোস্ট্রেটেড, প্রোস্ট্রেটেড শব্দটার অর্থ হলো অবনত হওয়া, যেটাকে ইসলামিক ভাষায় বলা হয় সেজদা করা। সেজদা করা বুঝিস তোরা? সেজদা করা অর্থাৎ হাঁটু গেড়ে প্রণাম করা। আমাদেরও এই হিন্দু ধর্মেও এই নিয়মটা রয়েছে, এবং ইসলাম ধর্মেও নামাজ পড়ার সময় সেজদা করা হয়, তাই না? হিন্দু ধর্মে রয়েছে সেটা, হাঁটু গেড়ে প্রণাম করা আছে না? আমরা যখন মন্দিরে টন্দিরে কোথাও প্রণাম করতে যাই, সেখানে যদি সুযোগ থাকে হাঁটু গেড়ে প্রণাম করার, আমরা কিন্তু হাঁটু গেড়ে প্রণাম করি। কিন্তু যদি বিরাট ভিড়ভাট্টা থাকে, এখানে হাঁটু গেড়ে প্রণাম করার সুযোগ থাকে না, এখানে আমরা কি করি? মডার্ন প্রণাম। তো যাই হোক, এখানে স্বামী বিবেকানন্দ কিন্তু এত কিছুর মধ্যেও, এত ভিড়ভাট্টা, এত শব্দ, পিজিয়ন্স ফরফর করছে, এত কিছুর মধ্যেও কিন্তু তিনি হাঁটু গেড়ে প্রণাম করেছেন। কতবার? 2 or 3 টাইমস। ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার তিনি প্রোস্ট্রেটেড অর্থাৎ প্রণাম করেছিলেন? 2 থেকে 3 বার। আননোটিসড, এবং সবার অলক্ষ্যে। নোটিস শব্দের অর্থ হলো লক্ষ্য করা। আননোটিসড মানে তার এই ব্যাপারটি সকলের অলক্ষ্যে হয়েছিল, কেউ সেটা কিন্তু দেখতে পায়নি। তার ভক্তিটা এমন একটা জায়গায় ছিল যে তিনি কাউকে দেখিয়ে নয়, তিনি সবার অলক্ষ্যে প্রণাম করেছিলেন। অ্যান্ড দেন তারপর, অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, ভয়ের যে ইমোশন, সেটা কিন্তু তিনি ওভারকাম করেছেন। হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, তারপর তিনি সেই নতজানু হওয়া অবস্থা থেকে উঠেছেন। রোজ, রাইজের পাস্ট ফ্রম রোজ, উঠেছেন। অ্যান্ড সাইলেন্টলি, নিস্তব্ধভাবে, উইথড্রিউ, সেখান থেকে বেরিয়ে এসেছেন। উইথড্র থেকে উইথড্রিউ।
He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amor. তিনি তার পরবর্তীকালে জানিয়েছেন বা বলেছেন যে এই যে সংক্ষিপ্ত মুহূর্ত, ব্রিফ মোমেন্ট, ব্রিফ অর্থাৎ সংক্ষিপ্ত, মোমেন্ট অর্থাৎ মুহূর্ত, এই সংক্ষিপ্ত মুহূর্তে হি হ্যাড রিসিভড, তিনি লাভ করেছেন ফ্রম শিবা, মহাদেব শিবের কাছ থেকে দ্য গিফট অফ অমর, অমরত্বের উপহার। এই জন্যই এই জায়গার নাম অমরনাথ। মনে করা হয় এই জায়গায় যে যাবে সে অমরত্ব লাভ করবে। এবার অমরত্বর আইডিয়াটা তো হচ্ছে একটা অলীক কল্পনা, কোনো মানুষই তো অমর নয়, সবাই তো আমরা একদিন না একদিন মারা যাব। তাহলে এই অমরনাথ যাত্রার উদ্দেশ্য কি? সুস্থভাবে জীবন কাটানোর উদ্দেশ্যে যাত্রা, সুস্থভাবে যেন আমি আমার জীবনটাকে কাটাতে পারি এবং দীর্ঘায়ু লাভ করতে পারি, এই উদ্দেশ্যে যাত্রা হচ্ছে অমরনাথ যাত্রা। বিবেকানন্দ কি বলছেন যে সে প্রণাম করে যখন বেরিয়ে আসছে তার মনে হয়েছে যেন মহাদেব শিব তাকে অমরত্ব দান করেছেন অ্যাজ গিফট, গিফট হিসাবে। তাহলে কোশ্চেন আসতে পারে যে বিবেকানন্দ কি গিফট পেয়েছিলেন বলে তার মনে হয়েছিল? অমর অর্থাৎ ইমমর্টালিটি। ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব। কি বললাম? ইমমর্টালিটি, IMMORCALITY, ইমমর্টালিটি, অমরত্ব। এই অমর থেকেই আমাদের এই অমরনাথ, ঠিক আছে? নাথ মানে হচ্ছে প্রভু, ভগবান, আর অমর মানে হচ্ছে অমরত্ব দান করে যে প্রভু, অমরনাথ, ঠিক আছে? এবার এই অমরটা কি সেটাকে এক্সপ্লেন করছে, দেখ। নট টু ডাই মানে মারা না যাওয়া, আনটিল যতক্ষণ না পর্যন্ত হি হিমসেলফ হ্যাড উইলড ইট। উইল মানে হচ্ছে ইচ্ছা করা, মানে সে যতক্ষণ না নিজে চাইবে দেহত্যাগ করতে ততক্ষণ সে দেহত্যাগ করবে না, এটাই হচ্ছে অমরত্ব, ঠিক আছে? এই অমরত্ব পাওয়ার আশাতেই কিন্তু বিবেকানন্দ বা সবাই ওই পুণ্যযাত্রা, পুণ্য তীর্থযাত্রা করেন। আমরা এই যে যতক্ষণ না পর্যন্ত সে চাইবে ততক্ষণ দেহত্যাগ করবে না, এর রেফারেন্সটা আমরা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে পেয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেব সে যখন তার যে দেহটাকে নিয়ে হয়তো মা কালী বা কেউ একটা বস করে রেখে তার কাজগুলো করিয়ে নিত, তখন সে চাইতো যে আমার এই কাজটা আমি অন্য একজনকে দিয়ে যাব যে আমার প্রিয় শিষ্য, তাকে দিয়ে তখন সে নিজের নিষ্কৃতি পেয়ে নিজের দেহত্যাগ করেছিলেন। একই রকম ভাবে আমরা গুরু নানকের রেফারেন্স পেয়েছি ওই টেক্সটাই, তাই না? গুরু নানক একজন এমন কাউকে খুঁজছিলেন যে তার শিষ্য হবে এবং তাকে তিনি তার দায়ভার দিয়ে তার যে কাজ সেটা দিয়ে তিনি নিজে দেহত্যাগ করতে পারবেন এবং সেক্ষেত্রে তিনি তার পরিবারের লোক বা সন্তানদেরকেও স্থান দেননি। পেয়েছি রেফারেন্স, গুরু নানকের রেফারেন্স। এখানে সেই রেফারেন্সটা আমরা পাচ্ছি। বিবেকানন্দ তাই তিনি যেন মনে করছেন যে ওই জায়গায় পৌঁছিয়ে প্রণাম করার পর মহাদেব শিব এসে তাকে একটা অমরত্ব দান করছেন। সেই অমরত্ব, যে অমরত্বর মানেই হলো নিজের ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করবে যখন তখনই তিনি মৃত্যু লাভ করতে পারবেন, আদারওয়াইজ না। ইন দিস ওয়ে, এইভাবে possibly was defeated or fulfilled the presentiment which had haunted him from childhood. Presentiment শব্দের অর্থ হলো পূর্বাভাস বা পূর্ব লক্ষণ। বলছে এইভাবেই সম্ভবত তিনি হারিয়ে দিয়েছিলেন এবং পরিপূর্ণ করেছিলেন তার যে পূর্ব লক্ষণ, যেটা তাকে হন্ট করে বেড়াতো তার শৈশব থেকে। হন্ট করে বেড়াতো মানে তাকে তাড়িয়ে বেড়াতো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়, যে ভয়টা, সেটা হচ্ছে মৃত্যু ভয়, তাই না? মৃত্যু ভয়টা আমাদের সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায় দুটো কারণে। একটা হচ্ছে আমরা এই পৃথিবীর রস, রূপ, সৌন্দর্য ভোগ করতে পারবো না, এই হচ্ছে মৃত্যু ভয়। আর একটা মৃত্যু ভয় কি, যে কষ্ট পাবো, মৃত্যু যখন হবে তখন আমি যন্ত্রণা পাবো। এই দুটো জিনিসের কারণে আমাদের মৃত্যু ভয় হয়। আর সেই মৃত্যু ভয়টাকে জয় করেছেন এখানে বিবেকানন্দ। তাহলে শৈশব থেকে যে মৃত্যু ভয় বা যে ব্যাপারটা তাকে তাড়িয়ে বেড়াতো, প্রেজেন্টিমেন্ট বলছে, প্রেজেন্টিমেন্ট পূর্বাভাস, মৃত্যুর পূর্বাভাস, ভয়, সেইটাকে তিনি কি করছেন? ডিফিটেড, হারিয়ে দিয়েছেন। সেটাকে কি করছেন? ফুলফিল, পরিপূর্ণ করছেন। দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন এ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স। এবং এইটাই তিনি চাইতেন, মনে মনে ভাবতেন, এক্সপেক্ট করতেন যে তার যেন মৃত্যু হয় কোনো একটা শিব মন্দিরে, পাহাড়ের মধ্যে থাকা কোনো একটা শিব মন্দিরে। তিনি তার যেন একটা মনে হতো, তিনি বিবেকানন্দের একটা ছোটবেলা থেকে মনে হতো যে আমার মৃত্যু হবে কোনো একটা শিব মন্দিরে এবং যে শিব মন্দিরটা অবস্থিত হবে কোনো একটা পাহাড়ের মাঝে। তাহলে এইটা হচ্ছে সেই গুহা, সেই অমরনাথ যাত্রার সেই আলটিমেট পয়েন্ট, যেখানটা করে একটা শিব মন্দির আছে,
যেখানটা করে পাহাড়ের মধ্যে থাকা শিব মন্দির আছে, যেখানে এসে তিনি একটা মানসিক শান্তি অনুভব করছেন। আমার যেন মনে হচ্ছে এই বোধহয় আমার প্রাণ এবার গেল। কারণ ছোটবেলা থেকে তো আমাকে এই ভাবনাটাই তাড়িয়ে বেড়াচ্ছে যে আমি এমন একটি জায়গায় মারা যাব, এবং এমনই একটা জায়গায় শেষ আজ উপস্থিত। স্বামী বিবেকানন্দের যে পূর্বাভাস বা যে ব্যাপারটা তাকে তাড়িয়ে বেড়াতো শৈশবকাল থেকে, যে ভয়টা সে পেত, সেটা থেকে কিন্তু এবার একটু ওভারকাম করতে পেরেছে। এবার একটু কি বলবো, ডিফিটেড, সেই ভয়টাকে সে পরাজিত করতে পেরেছে। তাহলে এই গেল একটা প্যারাগ্রাফ। তারপরে আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে বেরিয়ে এসে বা গুহার বাইরে, দেয়ার ইজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল। কিছু মন্দির আছে সেখানকার যারা পূজারী, তারা ওই পুজো দেওয়ার জন্য টানবে, দিয়ে এমন এমন কথা বলে দেবে, তোকে ভয় দেখিয়ে দিবে। হেই, তোমার সামনে ফাঁড়া আছে, তুমি এই 500 টাকার পূজা দাও। হেই, তোমার সামনে বিপদ আছে, তুমি একটা যজ্ঞ করো 2000 টাকা দিয়ে। মানে টাকা লিয়া ধান্দা, একটা কথায়। ঠিক আছে, এখানে কোনো পার্টিকুলার মন্দির বা পার্টিকুলার এলাকার নাম করা উচিত নয়, তবু এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো সেটাই হচ্ছে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, মানে ব্রাহ্মণদের দ্বারা সংঘটিত এক্সপ্লয়টেশন, শোষণ। ঠিক আছে, অফ দ্য হেল্পলেস পিপল, মানে অসহায় মানুষদেরকে। এবার ধর ওই দুর্গম প্রতিকূল পথ পেরিয়ে একটা মানুষ যখন অমরনাথ গুহার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, তখন গিয়ে যদি সে দেখে আমাকে বলছে 500 টাকা দাও না তোমাকে ঢুকতে দেবো না, 1000 টাকা দাও না তোমার পূজা হবে না, তাহলে সেটা কিন্তু খুবই অন্যায় হবে, তাই না? সেটা কিন্তু খুব অন্যায় হবে। সেখানে তো মানুষ কাউকে কিছু বলতে পারবে না, হেল্পলেস। সেই জন্য বলছে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ হেল্পলেস পিপল সেখানে কিন্তু নাই, অমরনাথে এরকম কোনো সিস্টেম নাই। এটা একটা খুব ভালো ব্যাপার, গুড সাইন। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ বিখ্যাত, রিমার্কেবল শব্দের অর্থ হলো নিদর্শনযোগ্য বা বিখ্যাত, ফর ইটস সিম্পলিসিটি, এটার সারল্যের জন্য। মানে এখানকার মানুষজন, সিস্টেম, সমস্ত কিছু সিম্পল, সহজ সরল, অ্যান্ড ক্লোজনেস টু নেচার। আমরা প্রথমে থেকেই যে ডেসক্রিপশন গুলো দেখছি পুরোটাই নেচারের মধ্যে দিয়ে, গিরিখাতের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে পাইন গাছের জঙ্গল, সেখানে সূর্যের আলোকে বাধা দিচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে চাঁদ উঠেছে, যেটা ফুল নয়, তাই না? সেখানে আমরা দেখছি একটা জায়গায় তাঁবু খাটিয়ে তারা থাকছে, তারপরে বরফের জায়গাগুলো দিয়ে তারা পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছে, উঁচু নিচু রাস্তা, নদীর উপর দিয়ে যাচ্ছে কখনো কখনো। তাহলে পুরোটা ন্যাচারাল ডেসক্রিপশন এবং খুব সুন্দর নেচার, যে নেচারটা আমাদের কাছে হচ্ছে খুবই সুন্দর, খুবই বিউটিফুল, সেরিন, জেন্টল, পেয়েছি আমরা এটা। তাই বলছে ক্লোজনেস টু নেচার, নেচারের কাছাকাছি, ক্লোজনেস হচ্ছে কাছাকাছি। বাট দ্য পিলগ্রিমেজ culminates on the great day of Rakhi Bandhan, and our wrists were tied with the red and yellow threads of the sacrament. কিন্তু যখন আমাদের এই তীর্থযাত্রা কালমিনেটস, কালমিনেট শব্দের অর্থ হলো সর্বোচ্চ সীমায় পৌঁছানো, এক্সট্রিম পর্যায়ে পৌঁছানো, মানে শেষ হওয়া, শেষ পর্যায়ে যখন পৌঁছালো, অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের দিন, রাখি বন্ধনের দিনটা কিন্তু সেটা শেষ হয়েছিল। অ্যান্ড আওয়ার রিস্ট, রিস্ট মানে হচ্ছে কবজি, কবজিগুলো কি হয়েছিল, ওয়ার টাইড, বাঁধা হয়েছিল, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, লাল এবং হলুদ সুতো দিয়ে, মানে রাখি দিয়ে, অফ দ্য স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট শব্দ অর্থ হলো ধর্ম সংস্কার বা সংস্কার, সংস্কার অনুযায়ী। রাখি বন্ধনের দিন আমরা কিন্তু সবাই সবাইকে রাখি পড়াই, তাই না? ছেলে মেয়ে, অর্থাৎ জেন্ডার বেসিস নাই, কোনো ধর্মের বেসিস নাই, হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নাই, আমরা সবাই সবাইকে রাখি পড়াই না রাখি বন্ধনের দিন। সেটাই বলছে যে এটা একটা সংস্কার, এটা একটা কালচার, স্যাক্রামেন্ট, সংস্কার। সেই সংস্কার মেনে কি কি রঙের সুতো বাঁধা হয়েছিল, রেড অ্যান্ড ইয়েলো। কোশ্চেন আসতে পারে, অপশন এ রেড, অপশন বি ইয়েলো, অপশন সি গ্রিন, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। কি উত্তর হবে? বোথ এ অ্যান্ড বি। আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং আমাদের খাবার খেয়েছিলাম, অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, নদীর ধারে একটা উঁচু পাথরের উপরে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। ক্লিয়ার? নেক্সট যাই। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী বিবেকানন্দ এই জায়গাটার ব্যাপারে কিন্তু বিভোর হয়েছিল, মানে তার ভাবনা চিন্তার যে জায়গা, সেই জায়গাটা ছিল ফুল, পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? এই জায়গাটার ব্যাপারে। মানে ধর তুই ভাবছিস যে সামনে আমার পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, তুই আর কিছু ভাবছিস না, খেতে ভুলে যাচ্ছিস,
তোর ভাবনা চিন্তার একটাই পরীক্ষা, তাহলে ইউ আর ফুল অফ আপকামিং এক্সাম, আগত পরীক্ষার জন্য তুই ফুল, মানে তোর ভাবনা চিন্তার জায়গা ফুল হয়ে আছে ওই ভাবনায়। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তার মনে হয়েছিল যে তিনি এইরকম সুন্দর কোনো কিছু আর কখনো দেখেননি। এই জায়গাটা এসে তার মনে হচ্ছে। হি স্যাট লং সাইলেন্ট, অনেকক্ষণ ধরে তিনি চুপচাপ বসে আছেন। দেন হি সেড ড্রিমলি, স্বপ্নালু ভাবে, স্বপ্নের ঘোরের মতো করে তিনি বললেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোই অনুমান করতে পারছি বা কল্পনা করতে পারছি যে হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কিভাবে প্রথম এই গুহাটা আবিষ্কৃত হয়েছিল, মানে খুঁজে পাওয়া গিয়েছিল। এ পার্টি অফ শেফার্ডস অন সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফক্স। এ পার্টি অফ শেফার্ডস মানে একদল রাখাল কোন এক গ্রীষ্মের দিনে তাদের যে ফ্লক্স, ফ্লক্স মানে হচ্ছে গ্রুপ অফ মেস বা ভেড়া, শিপ, ফ্লক্স একদল, এটা কালেকটিভ নাউন, তাদের ভেড়ার দলগুলোকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এবং খুঁজতে খুঁজতে তারা এইখানে এসে পৌঁছেছিল, এই জায়গাটায় অমরনাথে, তাদেরকে খুঁজতে খুঁজতে। দেন তখন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপর যখন তারা তাদের উপত্যকার বাড়িতে ফিরে গেল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারপরে তারা সেখানে গিয়ে সকলকে জানালো যে কিভাবে তারা মহাদেবের সান্নিধ্য পেয়েছে হঠাৎ করেই। তাহলে এই জায়গাটা কিন্তু হঠাৎ করে খুঁজে পাওয়া পেয়েছে। এটা কে বলছে? স্বামী বিবেকানন্দ। এটা কি সত্যি কথা? ইমাজিনেশন, এটা তার কল্পনা। আই ক্যান ওয়েল ইমাজিন, আমি কল্পনা করতে পারি, এটা তার কল্পনা, ঠিক আছে? এটা তিনি কল্পনা করে বলছেন, অনুমান করে বলছেন। এবং তারপরে কি বলছে দেখ, অফ মাই মাস্টার হিমসেলফ, নিবেদিতা বলছে আমার মাস্টার বা প্রভু মানে বিবেকানন্দ নিজেই, ইন এনি কেস, যে কোনো ক্ষেত্রেই, এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, মানে গল্পের মতন যা কিছু বলেন সেটাকে সত্যি বলে মনে হয়। তাহলে তিনি ইমাজিন করে যে ঘটনাটা এখানে বললেন বিবেকানন্দ, নিবেদিতা বলছে যে এমন ভাবে তিনি বলতেন যেন মনে হতো এটাই সত্যি, এটাই সত্যি। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. Purity মানে পবিত্রতা, হোয়াইটনেস মানে হচ্ছে সাদা ধবধপে যে ব্যাপারটা, সাদা ভাব, সাদাত্ব, সাদাত্ব বলে তো কিছু হয় না, সাদা ভাব। অফ দ্য আইস পিলার মানে বরফের বিরাট বিরাট থামগুলো যেগুলো গুহার সামনে রয়েছে, হ্যাড স্টার্টেলড, স্টার্টেল শব্দের অর্থ কি এখানে লিখেছি, চমকিত হওয়া, মানে চমকে দিয়েছিল কাকে? বিবেকানন্দকে। অ্যান্ড এনর্যাপড, এনর্যাপড মানে হচ্ছে আচ্ছন্ন করে রেখেছিল, তাকে চমকে দিয়েছিল এবং এনর্যাপ করে রেখেছিল। কোশ্চেন যদি আসে, কোন বিষয়টি বিবেকানন্দকে এনর্যাপ করে রেখেছিল বা স্টার্টেলড করে দিয়েছিল? দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার্স ইন ফ্রন্ট অফ দ্য অমরনাথ কেভ, অমরনাথ গুহার সামনে অবস্থিত সাদা সাদা বরফের খামগুলো, ঠিক আছে, তাকে আচ্ছন্ন করে রেখেছিল। The cavern had revealed itself to him as a secret of কৈলাস। ক্যাভার্ন মানে গুহা, ক্যাভার্ন মানে কি বললাম? গুহা, মানে ওই অমরনাথ গুহাটি। হ্যাড রিভিলড তার সামনে উন্মোচিত হয়েছে, প্রকাশিত হয়েছে, রিভিল মানে প্রকাশ করা, প্রকাশিত হয়েছে, ইটসেলফ নিজেই, টু হিম তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপন পথ হিসাবে। কৈলাস হচ্ছে ডুয়েলিং প্লেস অফ মহাদেব, মহাদেবের বাসস্থান, যেটা আমাদের বর্তমানে অবস্থিত কোথায়? চীনে। বিবেকানন্দের কিন্তু এই জায়গাটায় এসে যেন মনে হচ্ছে কৈলাস যাবারই একটা রাস্তা, এটা কৈলাস যাবারই একটা গোপন রাস্তা এই অমরনাথ, তাই বলছে, মানে তার মনে হচ্ছে এটা। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ অংশগুলো, হি চেরিশড দ্য মেমোরি, তিনি লালন পালন করে এসেছেন এই স্মৃতি। চেরিশ, চেরিশ মানে হচ্ছে লালন পালন করা, বয়ে নিয়ে যাওয়া। কি বয়ে নিয়ে গেছেন, কি লালন পালন করেছেন? দ্য মেমোরি, স্মৃতি। কিসের স্মৃতি? অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কিভাবে তিনি প্রবেশ করেছেন একটি পাহাড়ি গুহার মধ্যে, মানে এই অমরনাথে। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং কিভাবে তিনি মুখোমুখি হয়েছেন ঈশ্বরের সামনে। লর্ড এখানে ঈশ্বর বা ভগবান, তার সামনে মুখোমুখি হয়েছেন। আমরা দেখেছিলাম তিনি যখন সেজদা করে উঠছেন, প্রণাম করে উঠছেন, তখন তিনি কি দেখেছিলেন? যেন মনে হচ্ছে মহাদেবকে তিনি ভিজিবল, দেখতে পাচ্ছেন, তার কাছে দৃশ্যমান, প্রতীয়মান হয়ে রয়েছে। তাই বলছে যে শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত বিবেকানন্দ মনে রেখেছিলেন যে তার যেন মনে হয়েছিল ভগবানকে তিনি দেখেছেন, ঈশ্বরকে তিনি দেখেছেন। সেটাই তিনি, সেই স্মৃতিটাকে তিনি চেরিশ করে গেছেন, লালন করে গেছেন তার মননে, তার স্মৃতিতে,
জীবনের বাকি অংশ দিনগুলোতে। তো এই ছিল আমাদের অমরনাথ। আজকে আমাদের অমরনাথ পড়া শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।